হ্যালো স্টুডেন্ট, আজকে কথা বলবো আমরা কি ইনসার্ট মেনু নিয়ে, তাই না? তো এই ইনসার্ট মেনু নিয়ে কথা বলার আগে কয়েকটা জিনিস আমরা আলোচনা করব। সেটা হচ্ছে যে আমাদের এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা পরোপকারী, তাই না? সেম তেমনই আমাদের মাইক্রোসফট অফিসে এই ইনসার্ট মেনুটা হচ্ছে আমাদের সাহায্যকারী মেনু। আমরা যদি কোনো কিছুর প্রয়োজন হয় বা কোনো কিছু বুঝতে না পারি, তো ইনসার্ট মেনুকে প্রশ্ন করলে অনেক কিছু কিন্তু আমরা জানতে পারি, বুঝতে পারি। যেমন ধরেন যে আমাদের এখানে দেখেন যে ইনসার্ট মেনুর ভিতরে যদি আমরা এই যে অটোটেক্সকে ফলো করি, তো এই অটোটেক্সের মধ্যে দেখেন যে আমাদের অনেকগুলো কিন্তু অপশান আছে। একটার ভিতরে আর একটা আমাদের সাব মেনু আছে। যেমন ধরেন যে আমরা এখানে এই হিডার ফুটার সম্বন্ধে কিন্তু প্রায় মোটামুটিভাবে সবাই বুঝি, তাই না? তো এই হিডার ফুটারের ভিতরে যদি আমরা পেজেস বা এই জায়গাটাতে একটা ক্লিক দেখেন এখানে কোনো একটা লেখা এসছে, তাই না? বা আমরা যদি ইনসার্ট মেনুতে যাওয়ার পরে অটোটেক্সের ভিতরে যাই এবং অটোটেক্সে যাওয়ার পরে হিডার ফুটারে যাই এবং নিচের দিকে দেখেন যে এখানে পেজেস নামে একটা কথা আছে, তাই না? বা এখানে দেখেন যে পেজেস হ্যাজ ডেট অ্যান্ড টাইম এরকম কিছু লেখা আছে, তাই না? তো আমরা যদি এই জায়গাটাতে একটা ক্লিক করি দেখেন, তো আমাদেরকে কিন্তু ইনসার্ট মেনু কিন্তু লিখে দিয়েছে যে কিভাবে একটা পেজের নাম্বার দিতে হয় বা ডেট অ্যান্ড টাইম দিতে হয়। আমি কি ক্লিয়ারলি বুঝাতে পেরেছি? এবং দেখেন যে আমরা যদি আর একটু এই সাইডে দেখি যে অনেক সময় কিন্তু আমরা কি ডেট টাইম লিখতে পারি না, বা কিভাবে নিজের নামটা লিখবো বা কিভাবে একটা পেজেস লিখবো এরকম কিছুও কিন্তু বুঝতে পারি না, তাই না? এই ধরনের কোনো কিছুরই যদি প্রয়োজন হয় বা আমরা ওপরে যদি অটোটেক্সের ওপরে যদি দেখি ডেট অ্যান্ড টাইম, আমরা যদি ডেট অ্যান্ড টাইমের উপরে ক্লিক করি তো আমরা এই ধরনের একটা পপ আপ বা সেটিংস পাবো, তাই কি না? তো এই পপ আপ বা সেটিংসের ভিতরে দেখেন যে অসংখ্য সাবমেনু আছে বা কীভাবে ডেট অ্যান্ড টাইম লেখা যায় আপনাকে কিন্তু আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট মেনু কী করছে বলে দিচ্ছে যে আপনি এইভাবে মূলত টাইপ করতে পারেন বা লিখতে পারেন। আমি কি বিষয়গুলো বুঝতে পারছি? সাপোজ মনে করেন যে আমার এই ডেট অ্যান্ড টাইমটা বা এই লেখাটা আমার চুজ হলো, জাস্ট এবার ওকেতে যদি পেস্ট করি দেখেন যে আমাকে কিন্তু সে লিখে দিয়েছে, বাট টাইপ করতে হয়নি। আর ওকে ক্লিয়ার? আচ্ছা, নেক্সট অপশান দেখেন আমাদের এখানে কি আছে, সিম্বল। কি আছে? সিম্বল। আমরা যদি সিম্বলের উপরে একটা ক্লিক করি তো এই ধরনের একটা পপ আপ পাবো বা সেটিংস পাবো। আমরা এই সেটিংসে যাওয়ার পরে দেখেন যে আমাদের প্রথমে আছে কি ফন্টস আছে কি না। এখন আমরা হচ্ছে বাংলা ভাষার লোক, আমরা যদি আরবিয়ান কোনো কিছু খুঁজি তাহলে কি পাবো? নো। তো আমরা সাপোজ যদি সুতনি এমজি করে ফেলি, দেখেন আমরা এই স্ক্রল করে কিন্তু সুতনি এমজিটাতে যেতে পারবো। ওকে, এই যে সুতনি এমজি। তো এই সুতনি এমজিতে আসার পরে দেখেন যে আমরা যদি এই যে মাউসের অ্যারো কিটা বা এই অ্যারো বাটনটা যদি চাপ দিই তো আমরা বাংলা লেখার জন্য যত ধরনের আমাদের আইকনগুলো আছে বা ফন্টগুলো আছে বা যুক্ত অক্ষরগুলো আছে, আমরা ইচ্ছা করলে এখান থেকে কিন্তু খুঁজে খুঁজে বের করতে পারি। ক্লিয়ারলি বুঝতে পারছেন আপনারা? সাপোজ মনে করেন যে আপনি এই পার্সেন্টেজ জিনিসটা পাচ্ছেন না খুঁজে, কিভাবে নেবেন? তো এই পার্সেন্টেজের উপরে একটা ক্লিক করবেন, এই পার্সেন্টেজের উপরে একটা কি করবেন? ক্লিক করবেন। তারপরে ইনসার্ট দেখেন যে আমাদের এখানে কিন্তু পার্সেন্টেজ কথাটা অক্ষরটা বা আইকনটা কিন্তু চলে এসছে। ওকে, আমরা যদি একটু সাপোজ এটাকে একটু স্টাইলিশ করতে যাই তো দেখেন যে আমাদের এখানে একটা আইকন আছে, জাস্ট আমরা এখানে একটা ওকেতে প্রেস করব। দেখেন যে আমরা যদি এই লেখাটাকে একটু ফন্ট সাইজটাকে একটু যদি বড় করি দেখেন তাহলে বুঝতে পারবেন। আমরা কিন্তু এই সাইডে দিচ্ছি, আমরা চাইলে কিন্তু এই সাইডেও কিন্তু দিতে পারি। এই আইকনগুলোও আছে, অসংখ্য আইকন আছে আমাদের এই কোথায় সিম্বলের ভিতরে, ইনসার্ট থেকে সিম্বলের ভিতরে। এই যে জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, না এটা না, এই দেখেন যে আমরা অনেক সময় কিন্তু এই যে যুক্ত অক্ষরগুলো ভুলে যাই না বা ভুল করি, আমরা চাইলে এই সিম্বলের ভিতর থেকে এগুলোকে আমরা খুঁজে খুঁজে বের করতে পারি, তাই কি না? আরও একটা জিনিস আপনারা খুঁজে বের করতে পারবেন। আমি যদি এটাকে হচ্ছে সাপোজ যে কোনো একটা ফন্টে, ইংলিশ ফন্টে নেই, দেখেন যে আমাদের এই যে পার্সেন্টেজের মতো অপশানগুলো আছে, যেমন 1/4, 1/10
2, 3/4, এই যে অপশানগুলো দেখতে পাচ্ছেন না, তো এই অপশানগুলো কিন্তু আমাদের কিবোর্ডে নাই। যদি আমাদের এই ধরনের আইকনের বা এই ধরনের লেখার প্রয়োজন হয়, অনেক সময় কিন্তু আমাদেরকে কি বীজগণিতে লেখা লিখতে হয় না? তো এই ধরনের বীজগণিতে লেখাগুলো প্রয়োজন হলে তখন আমরা এই অপশানগুলোকে কি করতে পারি, ব্যবহার করতে পারি, তাই না? এই যে দেখেন যে আমাদের রুট আছে না, এই যে আমাদের এই যে আইকন বা এই যে তীরের যে চিহ্নগুলো, এগুলো কিন্তু আমাদের সাধারণত কি আপনারা আস্তে আস্তে শিখতে পারবেন, অটো সেভের ভিতরে আছে। বা সাপোজ আমি এই যে 5টাকে একটু নিই, দেখেন যে আমরা যদি হচ্ছে কোনো অক্ষরকে যে এইভাবে ঘিরে দিতে চাই সাপোজ, তাই না? ধরেন এই যে 5টাকে আপনি ঘিরবেন, তাই না? তো এটাও কিন্তু আপনার কাছে একটা কি অটোটেক্স। আপনি চাইলে এই ইনসার্ট মেনু থেকে সিম্বলে গিয়ে কিন্তু আপনি এগুলাকে কি করতে পারেন, নিতে পারেন। আমাদের অনেক সময় এখন যে আমাদের যে শিক্ষার মানটা, অনেকেই কিন্তু এই যে এই ধরনের ত্রিভুজের প্রয়োজন হয়, এই যে এই ধরনের ত্রিভুজের কিন্তু প্রয়োজন হচ্ছে। তখন আপনি যদি এই ত্রিভুজ আছে কোথায় এটা যদি না জানেন, তখন তো আপনি পাবেন না। এই কারণে আপনাদেরকে সাজেস্ট করব এই সিম্বলের ভিতরে যতগুলো অপশান আছে বা ফন্টগুলো আছে, আপনারা প্রত্যেকটা ফন্ট একে একে চেক দিবেন এবং দেখবেন যে এই ফন্টগুলো তো কীভাবে কোনটাতে কোন ধরনের আইকনগুলো আছে। সাপোজ মনে করেন যে একটা কেঁচির প্রয়োজন হতে পারে আপনি ড্রয়িং করার সময়, বা অনেক সময় মিউজিকের যে এই ধরনের আইকনগুলো কিন্তু প্রয়োজন হতে পারে। তখন আপনি কি করবেন, ইনসার্ট মেনুতে যাবেন, ইনসার্ট মেনুতে গিয়ে এই সিম্বলে যেয়ে তারপর খোঁজাখুঁজি করবেন। এবং খুঁজবেন কিভাবে, সাপোজ এটা একটা ফন্ট, তাই না? আপনি এখানে খুঁজলেন, এখানে সাপোজ আপনার কাঙ্ক্ষিত যে বিষয়টি সেটা আপনি খুঁজে পেলেন না, তাহলে কি করবেন, আপনি পরের ফন্টটাতে যান। সাপোজ আমি পরের ফন্টটাতে যাচ্ছি, দেখেন এখানকার আবার ফন্টের যে আমাদের আইকনগুলো সেগুলো কিন্তু চেঞ্জ। ক্লিয়ার? তাহলে এই সিম্বলের কাজটা কি, এটা কি বুঝতে পেরেছেন আপনারা? সিম্বলের কাজ কি সিয়াব? হ্যাঁ, আমরা যদি হচ্ছে যে কোনো আইকন বা চিহ্ন বা সাংকেতিক চিহ্ন খুঁজে না পাই বা যুক্ত অক্ষর খুঁজে না পাই, সেক্ষেত্রে আমরা সিম্বলের সহযোগিতা নিতে পারি। বা আমরা যদি আরবি লিখতে চাই, সাপোজ আরবিয়ান আমাদের একটা ফন্ট থাকার কথা ছিল এখানে, কোনটা? আচ্ছা, যাই হোক, হয়তো বা আমরা আরবিয়ান ফন্ট আমাদের এই পিসিতে দেওয়া নাই, যার কারণে হয়তো বা খুঁজে পেলাম না। হ্যাঁ, তো অনেক সময় কিন্তু আমরা ইচ্ছা করলে এখান থেকে আরবিও লিখতে পারি। ওকে, তো আমাদের এই সিম্বলের ভিতরে অসংখ্য বিষয় এবং বস্তু আছে যেগুলো আমরা ইচ্ছা করলে খুঁজে বের করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এই ইনসার্ট মেনুর মধ্যে কি পেলাম দেখেন, যে সর্বপ্রথম পেলাম আমরা কি ডেট অ্যান্ড টাইম, অটোটেক্স এবং সিম্বল। তাহলে কেন আমাদেরকে হচ্ছে ইনসার্ট মেনু সহযোগিতা করে, কিভাবে সহযোগিতা করে, কোন ধরনের সহযোগিতা করে, এই বিষয়গুলোকে বুঝতে পেরেছি। আচ্ছা, এবার দেখেন সর্বপ্রথম আছে কি যে ব্রেক। কি আছে? ব্রেক শব্দের অর্থ কি কারো জানা আছে? ব্রেক, এই যে দেখেন যে এখানে একটা ব্রেক বানানো আছে, BRE সম্ভবত কি আছে আমি বুঝতে পারছি না দূর থেকে। থেমে থাকা বা ভেঙে যাওয়া, ক্লিয়ারলি আমি বুঝাতে পারছি? তো এই ব্রেক শব্দের অর্থ হচ্ছে কি ভাঙা, তাই না? অনেক সময় হচ্ছে ব্রেকিং, আমরা প্রেজেন্ট পাস্ট এই বিষয়গুলো ব্যবহার করি না। তো এখন সাপোজ মনে করেন আপনি যে আমরা এই মাইক্রোসফট ওয়ার্ডে এই পেজটাতে কাজ করছি, তাই কি না? তো এখন আমার মনে চাইছে এরকমটা যে আমি আর এই পেজটাতে কাজ করব না, আমি পরের আর একটা নতুনভাবে পেজ নিব। তখন আপনি কি করতে পারেন, ইনসার্ট মেনু থেকে এই ব্রেকের ওপরে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এই ধরনের একটা পপ আপ আসবে। ওকে, তো এখানে আমাদের অপশান দেখেন যে ব্রেক টাইপ। তো বলছে কি যে পেজ ব্রেক, কলাম ব্রেক, টেক্সট সুইপার ব্রেক, তিনটা অপশান। কয়টা অপশান? তিনটা। নিচেরগুলোরও অনেক কাজ আছে, তো এগুলো আমরা আস্তে আস্তে শিখব। তো আমরা যদি এখানে পেজ ব্রেকের উপরে সিলেকশান আছে এবং টেক্সট ব্রেক কি বা টেক্সট সুইপার ব্রেক কি বা কলাম ব্রেক কি, এগুলো তো আপনারা বুঝেন না, এগুলো আস্তে আস্তে বুঝবেন। তো যেহেতু হচ্ছে যে পেজ ব্রেক বুঝেন, অর্থাৎ পাতার
যে থেমে যাওয়াটা বা ভেঙে যাওয়াটা বা পরের পেজে যাওয়াটা, আমরা যদি এরকমটা করতে যাই তখন কি করব, যে পেজ ব্রেকের উপরে একটা সিলেকশান করব, সিলেকশান করার পরে ওকেতে একটা প্রেস করব। দেখেন যে আমরা কিন্তু নতুন একটা পাতা পেয়ে গেছি। ইনফ্যাক্ট আমরা দেখেন যে এই পেজে কিন্তু কাজ করছিলাম, কিন্তু কি করলাম, নতুন একটা পাতা পেয়ে গেলাম। বা আমরা কিবোর্ড থেকে যদি কন্ট্রোল ইন্টার বাটনটা প্রেস করি তাহলে দেখেন যে আমরা আর নতুন একটা পাতা পাবো। এই যে এই সাইডে লক্ষ্য করেছেন আমাদের পাতা কিন্তু 3টে ছিল, দেখেন যে আমি কন্ট্রোল ইন্টার বাটনটা প্রেস করলে দেখেন যে আমার 4 নম্বর পাতা আবার হয়ে গেছে। আমরা কেন আমরা হচ্ছে এই ভিউ মেনু থেকে আমরা জুম ইন আপ দেখেছিলাম না, কন্ট্রোল প্লাস মাইনাস, এই যে কন্ট্রোল বাটনটা চাপ দিয়ে আমরা স্ক্রল বাটনটা ঘোরালে জুম আপ হবে, আর আমরা অপোজিটে ঘোরালে জুম হবে। ক্লিয়ার? তাহলে আপ ডাউন বিষয়টাকে বুঝতে পেরেছেন। আপনি যদি কন্ট্রোল অ্যারো কিটা অর্থাৎ স্ক্রল যে বাটনটা আমরা এটা যদি আপ ডাউন করি, এক প্রান্ত যাই তাহলে কী হবে, জুম হবে, অপর প্রান্তে গেলে জুম আপ হবে। ক্লিয়ার? তাহলে এই ব্রেকের কাজটাকে এটা বুঝতে পেরেছেন? কি বুঝলেন বলেন? এই তো সুন্দর সুন্দর সুন্দর। আচ্ছা, নেক্সট অপশান দেখেন আমাদের এখানে কি আছে, পেজ নাম্বার। কি আছে? পেজ নাম্বার। আমরা যদি কোনো পেজে বা কোনো ডকুমেন্টে সাপোজ মনে করেন যে 50-100 কি পেজ আছে, আমরা যদি সেখানে কি করতে চাই, পেজ নাম্বার দিতে চাই, তখন আমরা খুব স্বল্প সময়ের মধ্যে শর্টকাটে পেজ নাম্বারটা দিতে পারি। কিভাবে এটা? আমরা এই ভিউ মেনুর উপরে ইনসার্ট মেনুর উপরে একটা ক্লিক করব, ক্লিক করার পরে চলে যাব পেজ নাম্বার। পেজ নাম্বার আসার পরে আমাদের একটা কি সেটিংস আসবে বা পপ আপ আসবে বা অপশান আসবে। ক্লিয়ার? আসার পরে দেখেন যে প্রথমে কী লেখা আছে, যে পজিশন। কি আছে? পজিশন। আমরা যদি এই 3 ডট মেনুতে একটা ক্লিক করি তো দেখেন যে কী লিখছে, যে টপ অফ দিস পেজ হিডার এবং টপ বাটন অফ পেজ ফুটার। তাহলে আমরা কিন্তু হিডার এবং ফুটার পেয়েছি। তাহলে আমরা কিন্তু ফাইল মেনুর ভিতরে গিয়ে আমরা পেজ নাম্বার দেওয়ার সময় কিন্তু টপ আর বাটনের ব্যবহার হয়েছে, তাই না? তো আমি আপনাদেরকে কিন্তু বলছিলাম যে টপে বা বাটনে যে অংশটুকু বাদ দিই সেটুকু কি আমাদের হিডার আর ফুটার। সেম কথাটাই বলছে, দেখেন যে টপ অফ পেজ কি হিডার, মানে টপে আমি যেটুক বাদ দিয়েছি আপনি কি ওই হিডারের অংশটা সেখানে দিতে চাচ্ছেন, না এখানে বলছে যে আপনি বাটন নিচে দিতে চাচ্ছেন। তা আমাদের সাধারণত যে পাতাগুলো সেটা কিন্তু কি নিচেই হয়, তাই না? সাধারণত কেউ চাইলে উপরেও দিতে পারে আবার নিচেও দিতে পারে। তো আমি দেখেন যে আমি কিন্তু এটা কি করলাম, নিচে সিলেকশান করলাম। নিচে সিলেকশান করার পরে অ্যালাইনমেন্টে যদি আমরা 3 ডট মেনুতে একটা ক্লিক করি, দেখেন যে এখানে কিন্তু আমাদের 3টা অপশান, লেফট, রাইট, সেন্টার, জাস্টিফাই। আমরা কিন্তু এই জিনিসগুলো লেফট, রাইট, অ্যালাইনমেন্ট কত প্রকার এটা কিন্তু জানি না? জানি। অ্যালাইনমেন্টের কাজ কি? একটা লেখাকে ডান দিক থেকে বাম দিকে করা, বাম দিক থেকে ডান দিকে করা বা মধ্যখানে করা। আর জাস্টিফাই মানে হচ্ছে কি চারিদিকে সমান, তাই না? তো আমরা যদি এই রাইটে সিলেকশান করে দিলাম এবং ওকেতে প্রেস করি, দেখেন যে আমরা প্রত্যেকটা পেজে কিন্তু আমাদের পেজ নাম্বার চলে এসছে। নিচে দেখেন, এই যে দেখেন 3 নম্বর পেজ, 4 নম্বর পেজ। আমরা যদি 1 নম্বর পেজে ক্লিক করি, দেখেন এই যে 1 নম্বর পেজ নাম্বার দিয়ে দিয়েছে। ক্লিয়ার? তো আমার কাছে প্রশ্নটা হচ্ছে যে আমরা তো পেজ নাম্বারটা দিলাম, তো যদি এটাকে একটু স্টাইলিশভাবে দেওয়া যায় সেটা কেমন হয়, বা কীভাবে দেবো একটু স্টাইল করে, তাই না? তাহলে আমরা যাব কোথায়? ভিউ মেনু থেকে হিডার আর ফুটার। কোথায় যাব? হিডার ফুটার যাওয়ার পরে যে আমাদের এনেবল হয়ে গেছে না, এই একটা আমরা এই অক্ষরটা সিলেক্ট করে আমরা যাব এবার ইনসার্ট মেনু, ইনসার্টে গিয়ে অটোটেক্সে যাওয়ার পরে এই যে আমরা সাপোজ এই অপশানটা ব্যবহার করব। সাপোজ এইবার দেখে আমাদের কি লিখছে ইংলিশে, তাই না? এবং এখানে লেখা আছে কি পেজ নাম্বার 1 এবং এই সাইডে কিন্তু ডেট এন্ড টাইম দেওয়া আছে। এবার যদি আমি ক্লোজ করি অর্থাৎ মধ্যখানে ক্লিক করতে পারি তাহলে দেখেন প্রত্যেক পেজের নিচে খুব সুন্দর ডেট এন্ড টাইমটা এবং নাম্বার চলছে। আর ইউ ওকে? ক্লিয়ার? তাহলে আমরা পেজ নাম্বারটা কিভাবে দিব? কে বলতে পারবো পেজ নাম্বারটা কিভাবে দিব? ইনসার্ট মেনু, ইনসার্ট মেনুতে যাওয়ার পরে আমরা যাব
পেজ নাম্বারটা দিয়ে ফেলার পরে আমরা স্টাইলিশ করতে গেলে আবার সেটাকে কি এনেবল করব, দিয়ে আমরা এখান থেকে সহযোগিতা নিতে পারি। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, তাহলে দেখেন যে আমরা কোন জায়গায় ছিলাম জানো, আমরা ইনসার্ট মেনুতে গিয়ে কোথায় ছিলাম, তাহলে আমরা শেষ করলাম কি ব্রেক, পেজ নাম্বার, ডেট অ্যান্ড টাইম, অটোটেক্স, আর এখানে হচ্ছে আমাদের কি সিম্বল। তো দেখেন যে পরের অপশান আছে আমাদের পিকচার। পিকচারে কিন্তু আমাদের ক্লিপ আর্ট, ফ্রম ফাইল, হ্যাঁ, ফ্রম স্ক্যানার, নিউ ড্রয়িং, অটো সেভ, অর্ডার, অর্গানাইজেশন অফ চার্ট, স্টার চার্ট। তো আমরা এই অপশানটা নিয়ে কথা বলবো কালকে, আমরা যেটুক আজকে দেখলাম, কারণ আমরা ইনসার্ট মেনুটা একদিন শেষ করে একটু মুশকিল, হয়তো বা শেষ করে দিতে পারবো, বাট আপনাদের মাথায় থাকবে না, গুলিয়ে ফেলবেন। এই কারণে আমরা একটু ধীরে স্থিরে এই ইনসার্ট মেনুটাকে শেষ করব। ওকে, কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে যেহেতু কারো কোনো প্রশ্ন নাই, আজকের ক্লাস আমাদের এ পর্যন্ত। ওকে, আল্লাহ হাফেজ।